তারা পালিয়ে গিয়েছিল এবং যিনি নেতা হিসেবে যাকে আমরা সবাই মেনে নিয়েছিলাম তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছে। তো নেতা এই ঘোষণা, এখানে অনেকেই আছেন যারা জিয়া রহমানকে দেখেননি, তার সম্পর্কে খুব বেশি জানে না, কারণ বিগত 15-16 বছর ধরে তার সম্পর্কে সব খারাপ কথাই বলা হয়েছে, ভালো কথা বলা হয় না। এমনকি বলা হয়েছে জিয়া রহমান পাকিস্তানের চর ছিলেন, এই কথা বলা হয়। এই কথাগুলো বলে কিন্তু জিয়া রহমানকে খাটো করতে পারেনি, তাকে মানুষের হৃদয় থেকে নিয়ে যেতে পারেনি এবং ইতিহাস থেকে তাকে মুছে দিতে পারেনি। এই সম্পর্কে ফিডেল ক্যাস্ট্রো, যিনি কিউবার বিপ্লবের পরে তিনি নায়ক ছিলেন, আপনার জীবনের শেষ মুহূর্ত হতে কিউবার শাসন করেছেন, কিউবাদের প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন কিউবার বাতিস্তার বিরুদ্ধে সংগ্রাম করছিলেন, যুদ্ধ করছিলেন, তখন তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তার ট্রায়াল হয়েছিল। ট্রায়ালে তাকে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো তিনি কোর্টের মধ্যে বলেছিলেন, কন্ডেম মি, ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল হ্যাভ গট মি। তোমরা আমাকে আজকে সাজা দিতে পারো, কন্ডেম করতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়া রহমানকে সেই ইতিহাস ধারণ করে আজকে এটা স্বীকৃত। জিয়া রহমানই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জিয়া রহমান এই দেশকে সেই বটমলেস বাস্কেটের যে একটা, তাকে বাংলাদেশকে যে একটা আপনার একটা উপাধি দেওয়া হয়েছিল যে একটা তলাবিহীন জুড়ি, সেই বাংলাদেশকে তিনি সমৃদ্ধির উপরে নিয়ে এসেছিলেন এবং একটা দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল কিছু থেকে, সেই দেশ থেকে তিনি একটা স্বয়ংসম্পূর্ণ জাতিকে পরিণত করার যুদ্ধ শুরু করেছিলেন। জিয়া রহমানকে আমরা ভুলতে পারি না। আমরা যারা সেই সময়কার মানুষ, যারা সেই সময়টা দেখেছি, সেই 1971 সাল থেকে 81 সাল পর্যন্ত আমরা দেখেছি যে সম্পূর্ণ বিরল একজন মানুষ, সততার একজন পরাকাষ্ঠা। তার সম্পর্কে সততার গল্প অনেক শোনা যাবে, যেগুলো বলে শেষ করা যাবে সেগুলো করবো না। তো এইটুকু বলতে চাই যে উনি একজন সততার নজিরবিহীন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং সেই মানুষটি আজকে আমাদের সামনে আলো ভর্তিকার মতো আছে। আমি কথাগুলো এই জন্য বলছি, আজকে এখানে অনেক ইয়াং জেনারেশনের ছেলেরা আছে যারা জিয়া রহমানকে দেখেনি, শুনেছে, কিন্তু জিয়া রহমানকে না দেখলে, না বুঝলে আপনি জানা বোঝা যাবে না যে উনি কি ধরনের একজন ক্ষমতাবান নেতা ছিলেন। এখানে আমাদের দুজন দাদা একটা কথা বলেছেন যে বাংলাদেশকে তিনি একটা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে তিনি একটা রেইনবো স্টেট, একটা রামধনু একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ, কমিউনিস্ট, অকমিউনিস্ট, বিশ্বাসী, অবিশ্বাসী সব মানুষগুলোকে নিয়ে তিনি বাংলাদেশ করতে চেয়েছিলেন এবং সেই কাজ তিনি শুরু করেছেন। আজকে যে বাংলাদেশ যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, এই অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকাটার ভিত্তিটা রচনা করেছেন তিনি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কারণ যারা ওই সময় একদল শাসন ব্যবস্থা করেছিল, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান সাহেবরা, তারা বাংলাদেশের অর্থনীতিকে একটা বদ্ধ অর্থনীতি নিয়ে দিল, একদম বন্ধ। বিনিয়োগ ছিল না, মানুষের এমপ্লয়মেন্ট ছিল না, চরম দুর্নীতি, যার ফলে তখন আপনার দুর্ভিক্ষ হয়েছিল। সেই অবস্থা থেকেই জিয়া রহমান কিন্তু টেনে নিয়ে এসেছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি শুরু করেছিলেন, বেসরকারি বিনিয়োগ শুরু করেছিলেন এবং আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা যেটা রেমিটেন্স আমরা সবচেয়ে বেশি পাই, অর্থ উপার্জন করি, সেই রেমিটেন্স সূচনা করেছিলেন গার্মেন্টস। বিদেশে লোক যাওয়া, এটা আগে কেউ চিন্তাই করতো না, এটা জিয়া রহমান শুরু করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশ থেকে বাইরে আমাদের শ্রমিক ভাইদের পাঠিয়ে অর্থ উপার্জন করতে শুরু করেছিলেন, যেটা আজকে আমরা সেটা নিয়ে টিকে আছি। কৃষিতে বিপ্লব এনেছিলেন, খাল খনন কর্মসূচি
শুরু করেছিলেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে সাথে কাজ করছিলেন। আমরা জানি না যে তিনি সমস্ত বাংলাদেশিদেরকে স্বাক্ষর জ্ঞান দেওয়ার জন্য তিনি ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা যেটা হতো, সেই পরীক্ষায় পাশ করতে হলে 50 মার্ক ছিল, যেটা ছিল একজন ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, নিরক্ষর একজন ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, তাহলে সে 50 নম্বরের নম্বর পাবে। এটা একটা যুগান্তকারী একটা ব্যবস্থা ছিল, সেই সঙ্গে মানুষের সেদিকে এগিয়ে দিয়েছিল। আমি বক্তব্য দীর্ঘক্ষণ আগে বলছি, আমরা অনেক ক্লান্ত, আমি ক্লান্ত, সবাই ক্লান্ত, কিন্তু তারপরেও যে কথাটা আমি বলতে চাই যে আজকে এই মানুষটিকে হারিয়ে আমরা আমাদের সবচেয়ে সম্ভাবনাময় আমাদের নেতা, যিনি হয়তো আমাদেরকে এখন বেঁচে থাকলে বহু দূরে নিয়ে যেতে পারতেন, সেই নেতাকে আমরা হারিয়েছি। আজকে তারই পুত্র এবং আরেকজন মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমার মা বোনেরা এখানে বসে আছেন। আজকে গ্রামে যদি যান দেখবেন মেয়েরা সাইকেল চালাচ্ছে, স্কুলে যায়, সবচেয়ে বেশি মেয়েরা পড়াশোনা করছে। এটা কিন্তু শুরুটা করেছিলেন, এর মূলে ছিলেন বেগম খালেদা জিয়া। ক্লাস 12 পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। আমি আর অনেক কিছু বলে অনেক সময় লাগবে, শুধু এটুকু বলতে চাই যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক জেনারেল জিয়ার পুত্র হচ্ছেন তারেক রহমান। সেই তারেক রহমান আজকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং দেশের দায়িত্ব নিয়েছেন। আমি তার উপর যে আশাটা গোটা মানুষের, সেটা একটা সত্য ঘটনা বলে আমি শেষ করব বক্তৃতা। আমার 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমার চীনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তার ইন্ট্রোতে অনেকেই গিয়েছিলাম আমরা, তার মধ্যে আমিও একজন ছিলাম। তখন আমি আপনার কৃষির প্রতিমন্ত্রী। তো ওখানে প্রচন্ড শীত ছিল, সেটা বেজিংয়ে প্রচন্ড শীত। তো শীতের মধ্যে বাইরে গাঢ় পড়ান দেওয়া সম্ভব হয়নি। ওই যে রাষ্ট্রপ্রধানরা গেলে বা সরকার প্রধান গেলে গাঢ় পড়ান দেওয়া হয় না, আর 3 বাহিনীর লোকের দেয়। তো সেটার জন্য গেট হলে নিয়ে এসেছিল, পিপুলস গেট হল, যেটা পিপিংয়ের সেখানে যখন আপনার গাঢ় পড়ান দেওয়ার পরে নিয়ম হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী বেজিংয়ের চায়নার প্রধানমন্ত্রীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, যারা আমি ইন্ট্রোতে ছিলাম। আমার পাশেই ছিলেন তারেক রহমান সাহেব। হাত মিলাতে মিলাতে যখন আসছে, তারেক রহমান সাহেবের সামনে এসে যখন ম্যাডাম বললেন হি ইজ মাই সান, তখন চীনের প্রধানমন্ত্রী বললেন, 2টা হাত শক্ত করে ধরে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে এই পতাকা তারেক রহমান সাহেবের হাতে, সেই পতাকা তিনি এগিয়ে নিয়ে চলেছেন। তো এসে দেখুন, এই অল্প দিনের মধ্যেই আসার পরেই একটা নির্বাচন, মা মারা গেছেন, সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি নির্বাচনে অংশ নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু তার পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে নিয়ে এসেছেন। এবং এসেই তিনি যে কাজগুলো শুরু করেছেন, এগুলো যুগান্তকারী কাজ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার এই ইমাম, মুয়াজ্জিম, আপনার মন্দিরের পুরোহিত এবং অন্যান্য আপনাদের যাদের আছেন তাদেরকে সম্মানী দেওয়া, খেলাধুলাকে, সমস্ত বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, নতুন প্রোগ্রাম আবার শুরু করা, এই সব মিলিয়ে কিন্তু দেশে একটা উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী, এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখবো যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের আমাদের বৌদ্ধ ফোরাম এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কাছে, আপনাদের সম্প্রদায়ের কাছে, যে আমি আপনাদের সঙ্গে যখনই এসেছি আপনারা আমাকে অত্যন্ত আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের চট্টগ্রামে, রামুতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছি, প্রত্যেকটি জায়গাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আপনাদের খুব কাছাকাছি দেখার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে আমাদের সুশীলদা, আপনার আমাদের
সুকুমল বড়ুয়া, আপনাদের অন্যান্য যারা আছেন তারা আমার খুব কাছের মানুষ। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা রেইনবো স্টেট করতে চাই, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশ 1971 সালে আমরা যুদ্ধ করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব একসাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করি, এবং সেই স্বাধীনতা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম। এখানকে অস্বীকার করার কোনো পথ থাকে না। অথচ একটা গোষ্ঠী আজকে সেটাকে অস্বীকার করে তারা বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, একটা ধর্মভিত্তিক একটা সমস্যা তৈরি করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না। আমি এই কথাটা সবসময় জোর দিয়ে বলছি। আমি নির্বাচনের সময়, এই নির্বাচনে এটাই ছিল আমার আপনার সবচেয়ে বড় বক্তব্য, যে 1971 সাল আমাদের অস্তিত্ব, আমরা 1971 সালকে অস্বীকার করতে পারি। আসুন আজকে আমাদের 24 সালে আমাদের ছেলেরা, আমাদের বিএনপির নেতারা, আমাদের হাবিব ভাইয়ের সব ছেলেপেলে, সাহাবাই ছেলেপেলে সবাই মিলে একসাথে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, এবং ফ্যাসিস্টদেরকে পরাজিত করে দেশে গণতন্ত্রের একটা সুবাতাস আমরা সৃষ্টি করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা আমরা ধরে রাখতে পারবো। বিএনপি উদার রাজনৈতিক দল, বিএনপি কিন্তু কোনো বিপ্লবী দল নয়। আমি বারবার করে কথা বলি, ইটস এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা অন্যের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করি, মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, এবং সকল ধর্মের যে অধিকার, সে অধিকারকে রক্ষা করবার আমরা বিশ্বাস করি। আমি বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনারা এখানে এতক্ষণ ধরে বসে আছেন, কষ্ট করছেন। আমি এই কথা বলে আমার মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত করে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।